দর্শক আমন্ত্রণ এসিটিভির রাতের আয়োজন RFL Thread 5 লেট এডিশনে আপনাদের সঙ্গে আছে আমি নাঈম নিজাম। লেট এডিশনে আজকের বিষয় আগামী দিনের রাজনীতি, আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রগতিশীল গণতান্ত্রিক দল PDPর চেয়ারম্যান ডক্টর ফেরদৌস আহমেদ কুরাইশি। আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের স্টুডিওতে আসার জন্য। দেশের বর্তমান বাস্তবতা আপনি সবই জানেন, কি মনে হচ্ছে রাজনীতি কোন দিকে যাচ্ছে? দেখুন, রাজনীতি তো একটা চলমান প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি না যে কোন দিকে যাচ্ছে। ঘটনা প্রবাহ এটাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যাবে। তবে এই আমি একটু যোগ করছি আপনার সঙ্গে, একটা ইলেকশন যখন হয়ে গেল, ইলেকশনের পর বিএনপি চেয়ারপারসন এর মধ্যে দুটি সংবাদ সম্মেলন করলেন। সর্বশেষ গতকাল তিনি বললেন যে তার দল গোছানোর পর তিনি এরপর আন্দোলন বন্ধ কর্মসূচির দিকে যাবেন, এটা একটা পজিটিভ বিষয়। অন্য আরেকটি বিষয় সরকারি দল তাদের মতো করে তার সরকার পরিচালনা শুরু করলো। এখন বেগম জিয়া বলেছেন যে তিনি তার দল গোছাবেন। তো আমাদের তো ধারণা ছিল যে দলটা তিনি আগেই গুছিয়েছেন, বা এই দীর্ঘ সময় ধরে ওনার দল গোছানো হয় নাই, এটা তো একটা ভালো সংবাদ নয়। হ্যাঁ, বলা যেতে পারে যে এই সরকার তার দলের অনেক নেতাকে কারাবন্দী করেছেন, আটক করেছেন ইত্যাদি, কিন্তু তিনি তো একটা চলমান আন্দোলনের মধ্যেই ছিলেন, এবং আন্দোলনের মধ্যে এ ধরনের আটক বা জেল এটা তো চলেই থাকে। কাজে ওনার তো এর জন্য প্রস্তুত থাকাটা উচিত ছিল, এবং এখন উনি প্রস্তুতি নেবেন তারপরে আন্দোলন করবেন, এটা ঠিক রাজনীতির মধ্যে আমি স্বাভাবিক বক্তব্য তো আমি হিসাবে নিতে পারছি না। এই জন্যে যে এটা তো বহুদিনের পুরনো দল, এবং অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসছে, 3বার ক্ষমতায় ছিল, কাজেই এই দল গোছানোই থাকা উচিত। না, অনেকে যেটা বলছেন সেটা হলো যে বিএনপি গত আন্দোলন যখন চলাকালীন সময় যে একটা অবস্থান তৈরি করা দরকার ছিল, তারা নির্ভরশীল ছিল অনেক ক্ষেত্রে জামাতে ইসলাম, যারা সহিংসতার সঙ্গে লিপ্ত ছিল বলে অভিযোগ সরকারি দল বা অন্যদের। তো সেক্ষেত্রে তাদের উপর নির্ভরশীলতা একরকম ছিল, আর একটা নির্ভরশীলতা ছিল হয়তো বিদেশিরা, বিভিন্ন কূটনৈতিক মিশন কিংবা জাতিসংঘ একটা অবস্থান তৈরি করে ইলেকশনের পরিবেশ তৈরি করবে, তারপর তারা সেই ইলেকশনে অংশ নেবেন, এইরকম একটা বাস্তবতা কিন্তু ছিল। দেখুন, আমাদের জাতীয় রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেটা আপনি এখন তুলে ধরেছেন, যে আমরা দুটো জায়গায় আমাদের রাজনীতিটাকে যেন ছেড়ে দিয়ে বসে থাকি। একটা হচ্ছে আমরা বিদেশিদের দিকে তাকিয়ে থাকি, আমাদের দুজন নেত্রী বা দুটা দলের সঙ্গে আলোচনা করার জন্য বিদেশ থেকে মধ্যস্থতাকারী ডেকে আনতে হয়। এটা কোনো স্বাধীন দেশের রাজনীতিতে এটা হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের যে দুটো প্রধান দল আছে বা জোট আছে, তাদের নেতৃবৃন্দ তো পরস্পরকে জানেন, চেনেন, তারা তো সুপরিচিত পরস্পরের কাছে। তো তাদেরকে আলোচনায় বসানোর জন্য বাইরের লোক কেন আসবে? দিস ইজ ওয়ান থিং। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে তারা যে প্রক্রিয়ার ভেতর দিয়ে এই গত নির্বাচনটা যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে নির্বাচনটা হতে পারেনি। বিরোধী দল যে দাবি করছেন যে তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা যাবেন না, আর সরকারি দল বলছেন যে আমরা ধারাবাহিকতা ক্ষুণ্ণ করব না। অথচ এই তত্ত্বাবধায়ক সরকার তো এই বিরোধী সরকারি দল যারা আজকে তারাই একসময় করেছিলেন। কাজে এই দুটোই খোঁড়া যুক্তি। আসলে এমন একটা অবস্থা, অনেকেই বলে থাকেন যে আসলে দু দলের কেউই চায়নি যে একটা যথার্থ নির্বাচন হোক। মানে আপনি বলতে চাচ্ছেন বিএনপিও চায়নি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগও চায়নি? অনেকে সেটাই বলেন, এবং বাস্তব অবস্থাও তাই। কারণ তারা তো কোনো জায়গায় আসার মতো কোনো প্রস্তাব কোনো দিক থেকে আসেনি। এরা যে প্রস্তাব দিচ্ছেন এমনভাবে দিচ্ছেন যাতে ওরা গ্রহণ না করে, আবার তারাও সেইভাবে প্রস্তাব দিচ্ছেন যেটা এরা গ্রহণ করবেই না। তাহলে সমঝোতার ক্ষেত্রটা কোথায়? সমঝোতা যখন আমরা চাইব, তখন আমাদেরকে কিছুটা ছাড় দেবার মানসিকতা নিয়েই কথা বলতে হবে, এবং একটা মাঝামাঝি জায়গায় আসার জন্য একটা অবস্থান তৈরি করতে হবে। সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। দুপক্ষই অনড় ছিলেন তাদের যার যার জায়গায়, এবং এই অনড় থাকা অবস্থায় যে সমঝোতা হবে না সেটা দুপক্ষের কাছেই তো স্পষ্ট ছিল। কাজে এই যে সন্দেহটা অনেকে করেন যে কোনো কারণেই হোক সরকারি দল চায়নি যে বিরোধী দল ইলেকশনে আসুক,
আর বিরোধী দল ইলেকশনে যেতে ইচ্ছুক হয়নি। আর সেজন্য আমাদের এই যে সংলাপ নিয়েই সংলাপ হয়েছে। আমি সংলাপে যাওয়ার আগে আপনি দেখেন, যদি ইলেকশনের আগে আমরা দেখি সবগুলো সিটি কর্পোরেশন কিন্তু বিএনপি জয়লাভ করেছিল, এমনকি পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদও বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এই কারণে অনেকে মনে করতেন বা মনে এখনো করেন, সেটা হলো যদি বিএনপি ইলেকশন করতো তাহলে ভালো করতো। আপনি কি মনে করেন? দেখুন, সিটি কর্পোরেশন ইলেকশনের রেজাল্ট আর ন্যাশনাল রেজাল্ট আসলে একই মানদণ্ডে মাপা ঠিক হয় না। আবার সিটি কর্পোরেশনে যে সরকারি দলের অধীনে নির্বাচন হয়েছে সেজন্য সুষ্ঠু হয়েছে, অতএব জাতীয় নির্বাচনও সেরকম হবে, এটাও কিন্তু যুক্তি হিসাবে আমি গ্রহণ করতে রাজি নই। কারণ জাতীয় নির্বাচনের মেজাজ সম্পূর্ণ ভিন্ন। সেখানে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত বিষয় সেখানে থাকে এবং জাতীয় নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হয়। স্থানীয় সরকারের নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় কোনো পরিবর্তন আসে না, অতএব সেটা অনেক সময় ক্ষমতাসীন দল সেটাকে ছেড়ে দেয় যে এটা হোক, এটাতে কিছু আসে যায় না। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অ্যাটিচিউডটা কী হবে সেটা অনেক বেশি স্পষ্ট করে দেখার বিষয় থাকে। আর যেটা আপনি বলছেন যে এই নির্বাচনে বিরোধী দল জয়ী হতে পারত, সেটা অনেকেই বলেন। আমারও মনে হয় যে তারা নির্বাচনে অংশ নিলে, যদি এটা এখন যেমন বেগম জিয়া এখন বলছেন যে আমি দল গোছাবো, দলটা যদি তখন গুছিয়ে উনি নির্বাচনে যেতেন, আমার মনে হয় যে দেশে যে পরিস্থিতি বিরাজ করেছে তাতে তার দলের পক্ষেই জনমতটা ছিল। অ্যাট দ্য সেম টাইম তিনি যদি আন্দোলনও চিন্তা করেন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার পরে যদি দেখা যেত যে সরকারি দল ব্যাপক কারচুপি করেছে, কারণ যে পরিস্থিতি ছিল তাতে এখনও যেটা আছে, যদি এই সরকারি দলকে জিততে হয় তাহলে তাদেরকে নির্বাচন ভীষণভাবে প্রভাবিত করতে হবে। স্বাভাবিক অবস্থায় জয়ী হওয়ার সুযোগ খুবই কম। তাহলে যদি সেরকম একটা অবস্থা করে যদি সরকারি দল নির্বাচন জয়ী হওয়ার চেষ্টা করত, তাহলে কিন্তু তাদের আন্দোলন করার ক্ষেত্র আরও ভালো তৈরি হতো। আজকে যেটা উনি প্রস্তুতির কথা বলছেন, সেই প্রস্তুতি ওর ভেতর দিয়েই হয়ে যেত এবং সেভাবে নির্বাচন করে সরকারের পক্ষে, এখন যেভাবে সরকার এটাকে বলছে যে হ্যাঁ আমরা বৈধ হয়েছি এবং আমরা থাকব, কেউ বলছেন 5 বছর থাকবেন, কেউ বলছে দেখা যাক কি হয়, এটা বলার সুযোগ এই সরকার পেত কিনা সন্দেহ আছে। এখন কিন্তু তারা উপজেলা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে এবং অংশ নিচ্ছে, সেটা কি আপনি কিভাবে দেখবেন? না, এটা আমার মনে হয় যে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় তারা যদি তাদের না, কিন্তু যেই সরকারের অধীনে তারা বললো কোনো সুষ্ঠু ইলেকশন হতে পারে না, একই সরকারের অধীনে আরেকটি ইলেকশনে গুরুত্বপূর্ণ, এটা তো উপজেলা তো কম গুরুত্বপূর্ণ নয়। যদি হিসাব করে দেখেন, অনেক ক্ষেত্রে একটি উপজেলা একটি কনস্টিটুয়েন্সি কিন্তু। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আছে, আর কোনো জায়গায় 1.5টা নিয়ে, কোনো জায়গায় 2টো নিয়ে আছে। তবে আমার মনে হয় যে ওনারা যদি এই ইলেকশনটা না করেন তাহলে কি হবে? তাহলে এই সরকার সমস্ত উপজেলার আসনগুলোতে জয়ী হয়ে তারা তাদের যেটা বলছেন যে আমরা দীর্ঘদিন থাকব, 5 বছর থাকব, তাহলে সেই ব্যাপারে তাদের একটু সুবিধা হয়ে যায়। এবং আমার মনে হয় যে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে, জাতীয় নির্বাচনে তারা অংশ নেননি বলে এটাও নিতে হবে না, এটাও কিন্তু আমি যুক্তি হিসাবে খুব শক্ত মনে করি না। কারণ প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্র আলাদা। জাতীয় নির্বাচনে তারা যদি ভুলও করে থাকেন, যেটা আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে উনি ভুল করেছেন, তো ভুল করে তো প্রধানমন্ত্রীর জন্য ভালো করেছেন, তাহলে এখন ওনারা সেই ভুলটা করেই যাবেন, সেটাও তো আশা করা ঠিক হবে না। কাজে ওনারা যে নির্বাচনে যাচ্ছেন তার ভিতর দিয়ে আমরা জাতি দেখতে পাবে যে পজিশনটা কোথায় আছে, এবং যদি সত্যই জনমত বিরোধী দলের পক্ষে থাকে তাহলে তার রিফ্লেকশন এখানেও হবে। এবং এই নির্বাচন যদি সরকারি দল শক্তি বলে বা নানা কোনো কৌশল করে কিছু করতে চায়, সেটাও তো জনগণের কাছে স্পষ্ট হবে। কাজে এটা হোক না, আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। আপনি যদি দেখেন, ইলেকশনের আগে কিন্তু ঢাকার বাইরের অনেকগুলো জেলা, এমনকি অনেকগুলো উপজেলা, সেখানে কিন্তু
সরকারি দলের কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাদের দলীয় যে অবস্থান ছিল, সাংগঠনিক কাঠামো ছিল, সব ভেঙে চুরে এমন একটা অবস্থান হয়েছিল। কোথাও রাস্তাঘাট কেটে দেওয়ার পর, কোথাও আপনার যানবাহন কিংবা সরকারি সম্পদ নষ্টের পর, এমনকি গাছগুলোকে সরকার যে গাছ কোনো অন্যায় করে না, পরিবেশটা আমরা যেভাবে নেই না কেন, সেই গাছ কেটে দেওয়ার পরও সেখানে সরকারি দলের এমপিকে আমরা দেখিনি, পুলিশ প্রশাসনকে আমরা দেখিনি, এমনকি সরকারি দলের পক্ষ থেকে এগুলো বন্ধও দেখিনি। তারপর কি আপনি মনে করেন না যে বিএনপি ইলেকশনে গেলে ভালো করতো? সরকারি দল তো তখন মাঠে নামারই তাদের প্রায় সুযোগ ছিল না, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। তো এখন বিরোধী দল তারা তাদের কোন ক্যালকুলেশনে নির্বাচনে যাননি সেটা আমার ঠিক বোধগম্য হয় তাদের না। জন্য লাভ না ক্ষতি কোনটা হলো বলে মনে করছেন? না, যে ঘটনাটা ঘটেনি হাইপোথেটিক্যালি বলে তো লাভ নেই, তবে নির্বাচনে গেলে আমার মনে হয় তাদের জন্য ভালো হতো। তারা নির্বাচনে ভালো রেজাল্ট করার সম্ভাবনা ছিল। আর যদি তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হতো তাহলে তাদের আন্দোলন করার সুযোগ অনেক বড় সুযোগ তারা পেতেন। এবং আমার মনে হয় না যে সরকার যে অবস্থায় তখন ছিল ওই সময়টাতে তারা সামাল দিতে পারতো বলে আমার মনে হয় না। এর মধ্যে একটি রায় চট্টগ্রামে আমরা যেটি দেখলাম, 10 টাক অস্ত্র মামলার রায়, এবং সেই মামলার রায়ে বিএনপি দলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাদের শিল্পমন্ত্রী ছিলেন, তাদের জোটের নেতা দুজন, এবং তাদের সময়কার গোয়েন্দা সংস্থা যারা দায়িত্বে ছিলেন তারা সহ যে রায় দেওয়া হলো, তাদেরকে ফাঁসির আদেশ, মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই ব্যাপারটিকে আপনি কীভাবে দেখবেন? এটা কি তাদের জন্য একটা নতুন বিব্রতকর অবস্থা? দেখুন, আমি মনে করি যে যেভাবে এই মামলাটাকে হ্যান্ডেল করা হয়েছে সেটা অনেক প্রশ্নের জন্ম দেয়। যেমন ধরুন, এই মামলা কিন্তু শুরু হয়েছিল বিএনপির আমলে, এর বিকাশ হয়েছিল 111-এর পর যে সরকার ছিল তাদের সময়। আমি সব কিছু মিলিয়েই বলবো যে বাংলাদেশের উপর দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা বিদ্রোহী গোষ্ঠী তারা চোরাচালানের মাধ্যমে কিছু অস্ত্র নিয়ে যাচ্ছিল। আমি এই অস্ত্রের বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসবো আপনার কাছেই। দর্শক, লেট এডিশনের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরে আসবো শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন RFL টেপ 5 লেট এডিশনের আজকের বিষয় আগামী দিনের রাজনীতি। আমরা সর্বশেষ কথা বলছিলাম যে ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশী আপনার সঙ্গে, এবং যে প্রসঙ্গটা আপনি ছিলেন সেটা হলো আমরা 10 টাক অস্ত্র মামলার রায় প্রসঙ্গ নিয়ে। আমরা আপনার কাছে যাওয়ার আগে, মানে আবার আপনার কাছে আলোচনা শুরু করার আগে আমরা একটা টেলিফোনে যাব। টেলিফোনে আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদুর সঙ্গে কথা বলে আমি আসবো। যেমন শামসুজ্জামান দুদু, আপনি শুনতে পাচ্ছেন? জি জি। আমরা অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বললাম। এর মধ্যে ছিল যে গত সর্বশেষ যে ইলেকশনটি শেষ হলো, সে ইলেকশনে বিএনপির আশা এবং না আশা নিয়ে, এবং ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশী যে কথা বললেন, তিনিও বললেন যে বিএনপির একটা মাঠের রাজনীতি বিএনপির পক্ষেই ছিল এবং সাধারণ মানুষের সমর্থনও ছিল, এবং তিনি মনে করেন যে যদি বিএনপি ইলেকশন করতো অনেক ক্ষেত্রে ভালো করার সুযোগ ছিল। আপনি কি মনে করেন সেক্ষেত্রে? না, শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই, কুরেশী ভাইকে ধন্যবাদ জানাই। এটা এখন কিন্তু খুব পরিষ্কার যে না আসলে বিএনপির জন্য কতটা বক্তব্যটা পরিষ্কারভাবে জাতির সামনে, বিশ্ববাসীর সামনে, রাজনীতিক মনজ্ঞ যারা তাদের কাছে, সুশীল সমাজের কাছে এটা প্রমাণ হয়েছে। গেলে 2008-এর 30টা সিট এটা হয়তো এখন 40টায় রূপান্তরিত হতো এবং সরকারের বৈধতা দেওয়াটাও সহজ হতো। এটা কিন্তু এখন খুব পরিষ্কার। এই সরকারের চরিত্র, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, সামগ্রিক বিষয়টা কিন্তু বিবেচনায় নিয়ে আসলে ইলেকশনের আগের এবং পরের যে 500 জনের হত্যাকাণ্ড, যদি ধরে নেই যে
তাদের উদ্দেশ্য খুব মহৎ ছিল, বিএনপি আসলে সেই মহত্বটা তারা দেখাতো। তো বিএনপি যখন আসে না, সেই মহত্বটা কিন্তু তারা দেখাতে পারতো, যেহেতু তারা গণতান্ত্রিক বলে দাবি করছেন। আজকের প্রধানমন্ত্রী কোনো ভোট ছাড়াই সরকার গঠনের মতো পরিস্থিতিতে চলে গেছিল। এটা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি যে সম্মানিত শেখ হাসিনার নেতৃত্বে গ্রহণযোগ্য কোনো নির্বাচন সম্ভব না। এটা তিনি কিন্তু আমাদের কথা প্রমাণ করেছেন। ৮৬ সালেও কিন্তু আমরা যখন নির্বাচনে যাইনি, তখনও কিন্তু এরকম গেল একটা রাগ উঠেছিল। সবেমাত্র এখন ১ মাসও হয় নাই, অল্প দিনে বোঝা যাবে যে অস্ত্র এবং ক্ষমতার দাপটে বাকি সময়টা পার করা তাদের জন্য কতটা সহজ হবে। কারণ ঘরে বাইরে, এবং আমার মনে হয় এই মন্ত্রিপরিষদের প্রধান এবং মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, তারা আয়নার সামনে বা নিজের মুখোমুখি হলো, ঘুমের ঘরে হলো, তারা জানে তারা পুরোপুরি ভাবে ভোট বিবর্জিত একটি সরকারের ব্যক্তি। তো সেই কারণে ক্ষতি তো হয় নাই, বরঞ্চ গণতন্ত্র বিরোধী শক্তির মুখোশ উন্মোচিত হয়েছে। সাময়িকভাবে হয়তো জি, কিছু সময়ের জন্য বিরোধী দলের নেতৃবৃন্দ বা অনেকে মনে করতে পারেন ক্ষতি বোধহয় বিরোধী দলের হয়েছে। আসলে ঠিক কথাটা ঠিক না। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে আমি ফিরে যাব আলোচনায়। সেটা হলো যে বর্তমান যে অবস্থা, আপনারা বলছেন আপনাদের দল গোছানোর একটা বিষয়, কিন্তু দল কি আপনাদের এতদিন গোছানো ছিল না, বা কতদিন সেটি লাগবে? দলের গুছানোর যে বিষয়টি, এটা প্রচার মাধ্যমের একটি বক্তব্য। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই দল যে কতটা গুছানো এবং কতটা শানিত, সেটি গত ২ এবং ৩ মাসে বোঝা গেছে। সরকার বলতে সারা দেশে তারা ছিল না। ঢাকাতে যেটা ছিল, বিভিন্ন জেলা থেকে পুলিশ, র্যাব, বিজেপি, কোথায় কোথায় মিলিটারি একটি অংশকে নামিয়ে কিন্তু ঢাকাকে তাদের রক্ষা করতে হয়েছে। শুধু প্রেস রিলিজ পড়ার কারণে একাধিক জাতীয় নেতাকে জেলখানায় যেতে হয়েছে। সবকিছুতে প্রমাণ হয় যে দল গোছানো না, এর পরে যে ধাপটা, সেটা তো আসলে যুদ্ধকালীন সময়ের সঙ্গে বলা যায়। ৭১ সালের ২৬শে মার্চের আগের যে পরিস্থিতি, ২৬শে মার্চের পরের আরেকটি পরিস্থিতি, ৫ই জানুয়ারির আগের একটি পরিস্থিতি আমরা পার করেছি, এখন ৫ই জানুয়ারির পরের পরিস্থিতি আমরা পার করব। গুছানোটা শুধু গুছানোই না, বিএনপি এবং ১৮ দল কতটা শক্তিশালী, এটা কিন্তু গত ১০০ বছরের রাজনীতিতে কিন্তু এটা মানে খুব একটা খুঁজে পাওয়া যাবে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ শামসুজ্জামান দুদু আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে। ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি তিনি তার একটা ব্যাখ্যা দিলেন। আমি আবার মূল যে বক্তব্য দিয়ে আমরা শুরু করেছিলাম চট্টগ্রাম প্রসঙ্গে, 10টা অস্ত্র মামলার রায়টা নিয়ে, এবং আপনি বক্তব্য শুরু করেছিলেন তখন। মূলত যে এই 10 ট্রাক অস্ত্রের যে মামলাটা যেভাবে এসেছে এবং যেভাবে পরিচালিত হয়েছে, এটা 3টা সরকারের আমলেই এসছে। আমি একটা জিনিস ঠিক বুঝতে পারি না যে একটা রাষ্ট্র যখন এ ধরনের একটা মামলা করে, যেখানে তার দুটো ইন্টেলিজেন্সের চিফ, এক্স চিফ, যারা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তাদেরকে অভিযুক্ত করে যখন একটা মামলা হয় এবং সেটাকে কেন্দ্র করে যখন তদন্ত হয় এবং বিভিন্ন আলাপ আলোচনা হয়, তাহলে দেশের ইন্টেলিজেন্সটা কোথায় থাকে? আমার মনে হয় যে এই মামলার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংস্থা দুটো থাকে, জি, সে দুটো সংস্থাকে এক্সপোজ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ এই ধরনের মামলা এইভাবে পরিচালনা করবে। মামলার রায় যেটা দেওয়া যারা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে, তারা যখন এ ধরনের ঘটনা জড়াবেন, তাদেরকে বিচারের আওতা আনা যাবে না। কারণ তারা তো যদি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকির মতো কাজ করে থাকেন, তখন কি দাঁড়াবে? আমার প্রশ্ন হচ্ছে যে এটা নিরাপত্তার জন্য কোথায় হুমকি হলো, কেন হলো, কতটা হলো? আজকে দেখেন, আর আরেকটি রাষ্ট্রের সঙ্গে আমাদের যুদ্ধ অবস্থা তৈরি হতে পারতো এটার মধ্যে দিয়ে। আমার মনে হয় না এটা অত্যন্ত ঠিক সেই পর্যায়ের কোনো বিষয় নয়। না, চোরাচালান আরেকটি দেশের ভূখণ্ডে যখন আমরা অস্ত্র সাপ্লাইকে আমরা সহায়তা করব, সেটি কি দাঁড়ায় না? এটা তো হরদমই হচ্ছে। আপনি দেখেন শ্রীলঙ্কায় যখন বিদ্রোহটা শুরু হলো, হ্যাঁ।
এই বিদ্রোহটা কারা করেছে, কিভাবে করেছে, এটা এখন পৃথিবীর কাছে স্পষ্ট। কিন্তু এবং সেটা এমন পর্যায়ে গেছে যখন সেই বিদ্রোহীরা আমাদের প্রতিবেশী দেশের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রীকে হত্যা করেছে। তাহলে আমরা যে এই বিদ্রোহীদের সঙ্গে যে ব্যবহারটা করছি, তাতে আমরা কি আমাদের নিজেদের পাল্টা আঘাতের জন্য আমরা দুশ্চিন্তা থাকব না? যেখানে আমাদের প্রতিবেশী দেশ, এত বড় দেশ, তাদের প্রধানমন্ত্রীকে তারা রক্ষা করতে পারেনি একটা ক্ষুদ্র বিদ্রোহী বাহিনীর আঘাত থেকে, তাহলে সেখানে আমাদেরকে আমাদের স্বার্থ চিন্তা করতে হবে। অবশ্যই আমরা বন্ধু রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের কথা চিন্তা করব, এবং সেখানে যদি আউট অফ দি ওয়ে কিছু হয়ে থাকে সেটার বিচার হবে, কিন্তু সেটা এমনভাবে হওয়া উচিত না যাতে আমাদের প্রতিরক্ষা বাহিনী বা আমাদের ইন্টেলিজেন্সের বেসিসটাকে আমরা নাড়া দিয়ে দিই। আপনার এরপরে তো কোনো ইন্টেলিজেন্সের চিফ বা অফিসার আপনার কথা শুনবে না, পলিটিক্যাল লিডারশিপের কথা শুনবে না। বলছে কারণ এই ঘটনা এখন যেভাবে বলা হচ্ছে যে তখনকার সরকারের সায় ছিল, সায় থাকতে পারে। একটা স্বাধীন দেশের সরকার তার বিদেশ নীতিতে সে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে নিশ্চুপ থাকতে পারে। আমি যদি মনে করি যে এটা খুব স্পর্শকাতর বিষয় এবং সেখানে আমি নিশ্চুপ থাকতে পারি, বা আমার পলিসি হতে পারে যে আমি মনে করব যে না, এখানে আমি চুপ থাকব না। কিন্তু আমি যোগ করছি আপনার সঙ্গে, যদি অন্য দেশের ভূখণ্ডের সার্বিক নিরাপত্তার প্রশ্ন আসে, যদি তাদের অস্তিত্বের প্রশ্ন আসে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসে, সেখানে যেন একটি বড় রাষ্ট্রের সঙ্গে আমরা যদি তাদের সে বিচ্ছিন্নতাবাদী কোনো গ্রুপকে সহায়তা করি, প্রকাশ্য বা অপ্রকাশ্য বা অন্য কোনো দেশের কেরিয়ার হিসেবে আমরা ব্যবহৃত হই, সেটা কি আমার নিরাপত্তার জন্য হুমকি নয়? আপনি করবেন, আপনি যদি বলেন যে বিচার করবেন, আপনি সেই বিচারটাকে গোপনীয়তা রক্ষা করে করবেন। ইউ ক্যান নট এক্সপোজ ইউর ইন্টেলিজেন্স, ইউ ক্যানট পানিশ ইউর ইন্টেলিজেন্স চিফ দিস ওয়ে। তাকে হ্যান্ডকাপ দিয়ে আপনি তাকে নিতে পারেন না, তাহলে কোনো অফিসার কাজ করবে না, আপনার উপরে আস্থা রাখবে না। পলিটিক্যাল গভর্নমেন্ট ধরেন যখন চেঞ্জ হয় তখন নীতি চেঞ্জ হবে, নীতি চেঞ্জ হলে আপনি আগের সরকারের যিনি অর্ডার ক্যারি করেছেন, এই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছিল 111-এর সময়, কিন্তু সেই সরকার তো প্রথম তাদেরকে আটক করেছিল, গ্রেফতার করেছিল। প্রত্যেকটা সরকারই এখানে ভুল করেছে, বিএনপি সরকারও ভুল করেছে, 111ও ভুল করেছে। বিএনপির সময় তাদেরকে সম্পৃক্ত করে নাই, কিন্তু তখন একটা মামলা শুরু হয়েছিল। আপনি যদি দেখেন সেই সময় কিন্তু যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর 111-এর সময় যে সরকার, তারা কিন্তু সবাইকে সম্পৃক্ত করে মামলাটা দায়ের করে। এই সরকার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। আমি মনে করি যে আমার অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন, যে এইটা এমনভাবে করা হয়েছে। আমি কিন্তু এটার বিচার করার বিপক্ষে না। বিচার তো অনেকভাবে হতে পারে। বিচার করতে গিয়ে আপনি আপনার ইন্টেলিজেন্সকে শ্যাটার্ড করে দিয়েছেন। আমি যে কথাটা শুরু করেছিলাম, আমি যে কথাটা বলতে শুরু করেছিলাম, যে ভারতের প্রধানমন্ত্রীকে কেন প্রাণ দিতে হয়েছে? একটা ক্ষুদ্র বিদ্রোহী বাহিনী, তাদেরকে তারা লালন করেছেন, পরে তাদেরকে সহায়তা করছেন না, উল্টো তাদেরকে ওনারা তাদের কাজে বাধা সৃষ্টি হচ্ছে, তখন তারা পাল্টা আঘাত করে প্রধানমন্ত্রীকে মেরে ফেলেছে। তো আমরা তো সেই রিস্কে থাকতে পারি। আজকে আমরা যখন আন্দোলন করেছিলাম, লড়াই করেছিলাম, তখন আমাদেরকে তো বিচ্ছিন্নতাবাদী বলা হয়েছিল। আমি এই প্রসঙ্গটা আসবো ছোট্ট একটা বিরতির পর। বিচ্ছিন্নতাবাদীর এই বিতর্কটা আসলে একটা জটিল একটা প্রশ্ন, বিষয়ের মধ্যে অনেকের দর্শকদের কাছে পরিষ্কার হওয়া একটু দরকার। দর্শক, লেট এডিশনের এই পর্যায়ে নিচ্ছে আর একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। পর আবারও আমন্ত্রণ লেট এডিশনে। আমরা কথা বলছিলাম ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশির সঙ্গে। জনাব কুরেশি, সর্বশেষ যে প্রসঙ্গ আপনি বললেন যে এই বিচার প্রক্রিয়াটা এইভাবে না করে অন্য কোনোভাবে করা যেত এবং গোয়েন্দা সংস্থাগুলো রিস্ক নেওয়া, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের সার্বভৌমত্বের একটি বড় প্রশ্ন থাকে। আমরা এই ধরনের কর্মকাণ্ডে জড়াবো কেন?
যেটা আমাদের ধরেন সার্বিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, যা আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে। আর ভারতের মতো একটা বৃহত্তর একটি দেশের সঙ্গে আমরা সম্পর্ক নষ্ট করতে যাব কেন? আর আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে কারোর সঙ্গে সম্পর্ক বৈরিতা নয়, সবার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা। দেখুন, ভারত হোক কিংবা অন্য কোনো দেশ হোক না কেন। দেখুন, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এটা তো হচ্ছে একটা গদ বাঁধা বক্তব্য, কারোর সবার সঙ্গে বন্ধুত্ব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্ব কখনোই হয় না। না, কিন্তু এত বড় দেশের সঙ্গে আমরা কি লড়াই করতে পারবো? না, আমরা কেন লড়াই করব? আমরা তো সেখানে সক্রিয়ভাবে তাদেরকে সহায়তা কেন করব? এবং আমি তো বিচার করারও বিরুদ্ধে না, ক্যামেরা ট্রায়াল হতে পারে। আরেকটা দেশের ক্যারিয়ার হব কেন? পাকিস্তানের মতো আমরা ক্যারিয়ার রাষ্ট্রীয়ভাবে করেছি না, এখানে চোরাচালানিরা নিয়ে যাচ্ছিল। আমরা তো শুনি যে নিয়মিতই এই ঘটনা ঘটে। আমাদের কোটি কোটি টাকার জিনিস আমাদের উপর দিয়ে পাস করে। আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন যখন অস্ত্র খালাসের সময় দাঁড়িয়ে থাকে এবং সেই সময় তাদেরকে মুক্তি দিয়ে দেয় যারা পুলিশ যাদেরকে আটক করলো, তখন কি দাঁড়াবে? না, সেক্ষেত্রে আপনি ক্যামেরা ট্রায়াল করবেন। আপনি সেটা করতে গিয়ে আপনি গোয়েন্দা সংস্থার প্রধানকে আপনি হাতকড়া লাগিয়ে নিয়ে যাবেন, এটা 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 শোভন। এটা কিন্তু প্রথম 111 সরকার করেছিল কিন্তু এই আটকটা। হ্যাঁ, করেছে। 111 সরকার কি সব ভালো কাজ করেছে? তাইলে তো আমি তাদের সঙ্গেই থাকতাম, তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, আপনি লক্ষ্য করেছেন। কেন থাকা গেল না? কারণ দ্যাট ওয়াজ অলসো এ স্টিরিওটাইপড গভর্নমেন্ট। তারা যেটা বলে ক্ষমতায় ঠিক না, তারা শুরুতে যে কথা বলে তারা কাজ শুরু করেছে সেই জায়গায় তারা থাকেনি। তারা দেশটাকে 111-এর আরও আগের চাইতেও খারাপ অবস্থায় রেখে গেছে, যেটা আমরা এখন ভোগ করছি। আমি ওই বিষয়টা পরিষ্কার করতে চাই যে কেন আমি এটার ব্যাপারে একটা ভিন্ন দৃষ্টিতে কথা বলছি। আমার কথা হচ্ছে যে আমাদের দেশটা আমাদের আমাদের সার্বভৌমত্বটাই আমরা আগে দেখব, আমাদের স্বার্থটাই আগে দেখব, বন্ধুর স্বার্থটা দেখব, কিন্তু আমার স্বার্থের চাইতে বেশি দেখব না। এখন আমরা সেখানে সক্রিয়ভাবে যদি আমাদের কেউ করে থাকে, উইল পানিশ হিম। এই পানিশমেন্ট তো আপনার আর্মি অফিসারদের তার নিজস্ব প্রক্রিয়ার মধ্যেই হতে পারতো, এটা ক্যামেরা হতে পারতো, এটা আপনি ওপেন একটা জজ কোর্টের মধ্যে দিয়ে আপনি সেটা কাগজে আসছে আর দেশি বিদেশি সমস্ত লোকজন সব কাগজপত্র নিয়ে যাচ্ছে যে সমস্ত গত 2 বছর ধরে। এটা বাংলাদেশের ইন্টেলিজেন্সের কোনো গোপনীয়তার অবশিষ্ট নাই। কে কোথায় কিভাবে কাজ করে, ফাংশন করে, কারা করে, আমার ধারণা মতে সেটার আর কোনো কিছু গোপনীয় নাই। একটা রাষ্ট্রের যে গোপনীয়তা যে বিষয়টা থাকে সেটাকে আমরা নষ্ট করে দিয়েছি, ধসিয়ে দিয়েছি। উইকিলিক্স কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশের গোপনীয়তা কিন্তু খবর প্রকাশ করে দিয়েছিল। হ্যাঁ, প্রকাশ করেছে। সেজন্য যুক্তরাষ্ট্র সারা দুনিয়া শুদ্ধ ছুটে বেড়াচ্ছে সেটাকে বন্ধ করার জন্যে। সে গোপনীয়তা এখনও তো পুরো আসেনি, একটা আইসবার্গের একটা টিপ এসছে, ওটা আরও অনেক কিছু হয়তো আছে, এবং সেজন্য তারা পাগলের মতো সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আর ওই একটা মানুষের পেছনে ধাওয়া করছে, মানে গোটা রাষ্ট্র সেদিকে ধাওয়া করছে। আমার কথা হচ্ছে যে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত, এটাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে হ্যান্ডেল করা উচিত ছিল, এবং যাতে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের প্রতিরক্ষা বাহিনী বা আমাদের ইন্টেলিজেন্সের যে moral is a very important thing for your government institutions, সেটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত ছিল। কেন যেন একটা আক্রোশ, আমি তো আমার যেটা মনে হয় যে এই যে যারা বিদ্রোহ আর বিচ্ছিন্নতার এবং এর সঙ্গে স্বাধীনতা, ইট ইজ এ খুব থিন ডিফারেন্স। যখন সফল হয়ে যায় তখন বলে স্বাধীনতা আন্দোলন, যখন ব্যর্থ হয়ে যায় তখন বলে বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা মেরে ফেলেছি। আমরা যদি আরেকজনকে এরকম সহায়তা করি, তারাও তো আমাদের দেশের জন্য একই কর্মকাণ্ড। আমাদেরকে তো আমাদের প্রতিবেশী সহায়তা করেছিল, এবং পাকিস্তানিরা আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলেছে, আমাদেরকে বিদ্রোহী বলেছে। ইট ইজ এ ভেরি রিলেটিভ টার্ম, লেট আস নট গো টু দ্যাট ডিবেট। এবং এই বিদ্রোহীদের প্রতি আসামের জনগণের সমর্থন কতটা আছে কি আছে আমরা জানি না, থাকতে পারে নাও থাকতে পারে। আর ইন্ডিয়া গভর্নমেন্ট সেটাকে, ওটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা সেটাকে আমার কতটা আমি অস্ত্র দিয়ে সহায়তা করার চেষ্টা করবো, এটা আমাদের কেউ অস্ত্র দিয়ে যায়নি। আদালতের মামলায় বলেছে যে চোরাচালানিরা এখান দিয়ে নিয়ে যাচ্ছিল, ওনারা চুপ করেছিল। না, আদালতের পর্যবেক্ষণে ছিল এবং মামলার নথিপত্র স্পষ্টভাবে ছিল, সেখানে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা। ওকে, যদি তাই থাকে তাহলে এটা একটা রাষ্ট্রীয় নীতি ছিল ওই সময়, এবং রাষ্ট্র তখন এটাকে অ্যালাউ করেছে। তা আপনি আমার কয়েকজন অফিসারকে কেন সেজন্য ফাঁসি দেবেন? রাষ্ট্র চেয়েছে, রাষ্ট্র চাইতে পারে, রাষ্ট্র ভুলও চাইতে পারে, পরবর্তী সরকার এসে সেটা পুরো আমূল বদলে দিতে পারে।
কিন্তু আজকের এই সরকার ধরুন যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, তাদের অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গি একরকম থাকতে পারে, সেখানে তারা একটা সিদ্ধান্ত নিলেন, সেইভাবে কাজ হচ্ছে, তাহলে যারা অফিসার যারা, তারা তো তাদের অর্ডার ক্যারি করছে, তারা তো সেই নির্দিষ্ট ছকের মধ্যে কাজ করছে। তাহলে যদি হয়, আপনি যেটা বলছেন সেটা যদি সত্য হয়, যেটা অভিযোগ আসছে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সায় ছিল, তাহলে তো নিচের দিকে যারা, তারা তাদের কর্তব্য পালন করেছে, তাদেরকে কেন আপনি পানিশমেন্ট দেবেন, তাদেরকে কেন আপনি ফাঁসি কাস্টে ঝোলাবেন? তাহলে আপনাকে তো পুরো রাষ্ট্রকে নিয়ে টানা পড়বে। এই জন্যেই রাষ্ট্র তার জনগণকে কি নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিতে পারে? যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যারা, তারা যদি সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত নেন, পরবর্তী সরকার সেটাকে শোধরাবে, কিন্তু সেটা করতে গিয়ে রাষ্ট্রের সমস্ত গোপনীয়তা ফাঁস করে দেওয়া যাবে না। এটা আমি যদি এই জায়গায় আমার দায়িত্ব থাকতো, আই উড হ্যাভ নেভার অ্যালাউড ইট দিস ওয়ে। কিন্তু আমি স্ট্রিক্টলি এখানে ব্যবস্থা নিতাম যে হু ইজ দ্য গিল্টি। যদি কেউ সত্যিকারভাবে এখানে ইনভলভ থাকে, এটা হতে পারে, তো আমার যতটা দেখা যায় যে এটা হয়তো টাকার বিনিময়ে হচ্ছিল, দে আর পেইং, যারা করছে তারা পেইড এজেন্ট ছিল। রাষ্ট্রের যখন দুটি সংস্থা জড়িয়ে পড়ে, তখন তো আর টাকার বিনিময়ে আমরা বলতে পারি না, তখন তাহলে তো রাষ্ট্র ছিল, রাষ্ট্র। তাহলে আইনের আওতায় তো আসার দায়িত্ব রাষ্ট্রের। জনগণ যদি নিরাপত্তাহীনতার মধ্যে চলে যায়, আইনের আওতা নাকি তাহলে কি আমরা যদি বলি যে রাষ্ট্র এটাতে সায় দিয়েছে, তাহলে তো ওরা রাষ্ট্রীয় কাজ করেছে। আপনি রাষ্ট্র করতে পারে, রাষ্ট্রযুদ্ধ ঘোষণা করতে পারে। রাষ্ট্র যদি ভুল করে, তাহলে তারা ক্ষমতাচ্যুত হবে, তাদেরকে আমরা ইতিহাসের অবলিভিয়নে পাঠিয়ে দেব। কিন্তু আপনি আপনার পুরো সিস্টেমকে আপনি ভাঙতে পারেন না। সেটাই দেখতে পেলাম। আপনি হয়তো যেটা আপনার একটা বলার চেষ্টা করছেন, হয়তো তাদের বিচার প্রক্রিয়াটা গোপনীয়তার সঙ্গে হতে পারত। অবশ্যই হওয়া উচিত ছিল। এবং আপনি যেভাবে তাদেরকে নিয়ে যাচ্ছেন, না করে গোপন ট্রায়ালটা, ক্যামেরা ট্রায়ালটা করা যেতে পারে, টাকার বিনিময়ে করে থাকে, কোনো ব্যক্তির স্বার্থের বিনিময়ে করে থাকে, তাহলে সেটা একভাবে দেখবেন। আর তারা যদি, আপনি যেটা আজকে সরকারের দিক থেকে অভিযোগ আসছে, আদালতের অবজারভেশনও আছে যে তখনকার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সায় ছিল, তাহলে আমাদের রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে সেরকমই ছিল। আপনি জানেন যে বর্তমান সরকার 96 থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, 2001 সাল পর্যন্ত। তো তখনও কিন্তু এই প্রক্রিয়াটা এইভাবেই ছিল। তারাও কিন্তু এই বিদ্রোহীদের ব্যাপারে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেননি। না, কিছুটা করেছিল বলেই কিন্তু পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আমরা পেয়েছিলাম সেই সময়। না, শান্তি চুক্তির সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। শান্তি চুক্তি সম্পূর্ণ ভিন্ন জিনিস। বিচ্ছিন্নতাবাদীদেরকে যখন এর আগেও অতীতে যেভাবে সহায়তা করা হয়েছিল আমাদের সীমান্ত এলাকায়, 96 থেকে 2001 সালে বলা হয়ে থাকে, সেই সময় কমে যায়, এবং কমে যাওয়ার কারণেই কিন্তু শান্তি চুক্তির একটা পার্ট পরস্পরের একটা না, শান্তি চুক্তি তো হয়েছে 97 সালে। এবং এটা তো উল্টো, আমাদের লোকদেরকে অস্ত্র পাঠানো হয়েছে সীমান্তের ওই পার থেকে। সেটার জন্য কি ভারতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? যে তুমি বাংলাদেশে, আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা যেটাকে স্বাধীন করেছি, সেখানে অস্ত্র পাঠিয়েছ কেন? শ্রীলঙ্কায় যে যারা ভুল সিদ্ধান্ত দিয়েছে, যার জন্য একজন প্রধানমন্ত্রী তাদের প্রাণ দিতে হয়েছে, তারা কি ইন্ডিয়ান আর্মির সেই সব অফিসারদের, গোয়েন্দা সংস্থার লোকদের বিচার করেছে? শ্রীলঙ্কার সে অবস্থা কিন্তু তছনছ হয়ে গেছে কিন্তু এর পরবর্তীতে ধারাবাহিকতায়। না, সেটা তো হয়েছে এবং হবার মতোই, কিন্তু যারা এটাকে শুরু করেছে, আর কত সহস্র মানুষ মারা গেছে সেই জন্যে। হু স্টার্টেড ইট? এটাই, আমরা তো এই অশান্তিটা চাই না, আমরা শান্তির অবস্থান তো বাংলাদেশটা আমরা দেখতে চাই। কিন্তু আমি বর্তমান প্রসঙ্গে চলে আসছি, অবশ্যই চাই, আমরা চাই, কিন্তু আমরা এই অশান্তি প্রতিবেশী বা অন্যদের সঙ্গে আমরা আসলে কাম্য হতে পারে না বর্তমান বাস্তবতায় যে ইলেকশনটি হলো, একটা সরকার গঠন হলো, বিএনপি বলছে তারা এই অবস্থা, তাদের ইলেকশন আসা না আসা নিয়ে অনেক বিতর্ক থাকার পরও আপনার কাছে কি মনে হয় আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, এটা তো ঠিক যে এই সরকার ডিফ্যাক্টো সরকার, ডি জুরে সরকার কিনা, সে নিয়ে অনেক বিতর্ক আছে। যে অনেক যারা বিশেষজ্ঞ তারা বলছেন এটা বৈধতা নাই, কেউ বলছেন বৈধ আছে, কেউ বলছেন বৈধও না অবৈধও না। তার মানে এখানে একটা বিতর্ক আছে। তো এটা চুলচেরা বিশ্লেষণ আইনজ্ঞরা করবেন, কিন্তু তারপরেও ডিফ্যাক্টো দিস ইজ দ্য গভর্নমেন্ট, এস্টাবলিশড গভর্নমেন্ট, তাকে আমরা মেনে চলছি, সরকারের নিয়মকানুন চলছে, কাজে এটা চলবে। কতদিন চলবে, দ্যাট ইজ দি কোশ্চেন। দ্যাট ডিপেন্ডস যে এই সরকার কিভাবে এখন হ্যান্ডেল করছে। দ্যাট অলসো ডিপেন্ডস যে অপোজিশন কিভাবে
তাদের আন্দোলনটাকে কার্যকর করতে পারে, দুটার উপর নির্ভর করবে যে এর লেংথ কত হবে। এটা কি 5 বছর পর্যন্ত গড়াবে, না এটা তার আগে মাঝখানে যাবে, না এটা আগামী 3-4 মাসের মধ্যে যাবে। এখানে একটা খুব বড় রকমের আনসার্টেনটি ফ্যাক্টর আছে। এটা দুটো বিষয়ের উপর নির্ভর করে, যেটা আমি বলেছি, যে একটা হচ্ছে হাউ দিস গভর্নমেন্ট ইজ বিহেভিং অ্যান্ড হাউ দি অপোজিশন ইজ অ্যাক্টিং। তা এখন বাস্তবতা হচ্ছে যে দেশে বিদেশে একটা যে অনাস্থার যে পরিস্থিতিটা ছিল সেটা কিন্তু থেকে গেছে, এবং সেটা আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব আসবে। এই মোমেন্টে না হলেও এটা আসতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পড়বে। আমাদের দেশ যে রিমিটেন্স আমরা পাই সেখানে এটার প্রভাব পড়বে। আর আস্থাহীনতা কিন্তু দেশের ভেতরেও প্রচণ্ড রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমি যোগ করছি আপনার সঙ্গে শুধুমাত্র এটা পরিষ্কার করার জন্য আর কি। গত 1 বছর সহিংস রাজনীতি চলাকালীন সময় কিন্তু অর্থনীতির উপর পুরোপুরি কিন্তু প্রভাব পড়েছিল। হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে যদি আপনার কাজকর্ম বন্ধ থাকছে, আপনি অবরোধ করছেন। এই যে বিরোধী দল তার আন্দোলন বলতেই বোঝে হরতাল এবং অবরোধ। আমি অল থ্রো আই এম অ্যাগেনস্ট ইট। আমি অনেকবার লিখেছি, আবারও লিখব, যে এটা সংসদে আইন করে হরতাল এবং অবরোধ নিষিদ্ধ করা উচিত, শাস্তিযোগ্য অপরাধ করা উচিত। একটা স্বাধীন দেশে হরতাল হতে পারে না। হরতাল মহাত্মা গান্ধী আমলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হয়েছে, আমরা পাকিস্তানদের বিরুদ্ধে মাঝে মধ্যে করেছি, কম ছিল। আর এখন কন্টিনিউয়াস হরতাল, নোবডি হ্যাজ দ্য রাইট টু ডু ইট। আমি রাস্তা দিয়ে যাব, আপনি আমাকে বাধা দেবেন কেন? আপনি ক্ষমতায় যাবেন, আমার কি? আমি আপনার সমর্থক নই, আপনি আমার গাড়িটা ভেঙে দিচ্ছেন, আমার গাড়িটা পুড়িয়ে দিচ্ছেন, এবং আপনি নাও যদি পোড়ান, তাহলে আপনার এই আন্দোলন এবং আপনার ডাকের মধ্য দিয়ে তৃতীয় পক্ষ হয়তো করাচ্ছে, সেটাই বা আপনি অপোজ করছেন না কেন? আজকে চলন্ত বাসের মধ্যে আপনি পেট্রোল ছেড়ে আগুন জ্বালানো, এটা এই যুগে, এই সভ্য যুগে এটা অকল্পনীয়। সেটা আমাদের দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমাদের বিরোধী দল তারা তো সেখানে তাদের আরও দৃঢ় ভূমিকা নেওয়া উচিত ছিল। যদি তাদের লোকরা নাই করে থাকে, তাহলে কেন তারা শক্তভাবে তার বিরুদ্ধে দাঁড়াবেন না? তখনই তাদের প্রতি সন্দেহ জাগে, এবং যদি আজকে সরকার পক্ষ তাদেরকে অন্যায়ভাবে এটাতে জড়ায়, তাহলে সরকার পক্ষ এটাতে সুযোগ পায়। এটা টোটালি আমাদের দেশের রাজনীতি থেকে হরতাল অবরোধ এই দুটো একেবারেই বেআইনি কাজ। এটা কোনো সাংবিধানিক অধিকারের মধ্যে পড়তে পারে না। কেউ বলেন যে আমার তো রাজনীতির সাংবিধানিক অধিকার। নো, দিস ক্যানট বি। এটা সাংবিধানিক অধিকার হতে পারে না। আমরা দেশের জনগণ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো এনারা পুষিয়ে দিতে পারেন না, কারো পক্ষে সম্ভব না। এবং আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের গোটা জাতিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, যে সরকারি দল হোক বিরোধী দল হোক, এই সরকারি দল বিরোধী দলে গেলে আবার তারা এগুলা করবেন, সেই জন্য তারা কিন্তু বাতিল করতে রাজি না। কারণ ওনারা মনে করেন যে 2 দিন পর যদি ক্ষমতাচ্যুত হন তাহলে এটাই তাদের অস্ত্র হবে। এই অস্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। যেটা বেগম জিয়া বলেছেন যে আমি আমার দলকে সংগঠিত করে আন্দোলন করব, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। দলকে তৃণমূলে সংগঠিত করতে হবে, যাতে করে সরকার ইচ্ছা করলেও নির্বাচনে কারচুপি করতে না পারে। সেই জায়গায় শুধু যে আন্দোলন করে হবে তা না, আমাদের নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা, নির্বাচনের ব্যবস্থাপনা পরিবর্তন করা, সেখানে অনেক কাজ আছে যেগুলো আমরা দৃষ্টিই দিচ্ছি না। এই আপনি যে কথাটা বললেন, আমি রেশ ধরে বলি, নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা বা নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এই কথাটি কিন্তু আমরা অতীত বর্তমান বারবার শুনে আসি, তারপরে খুব ব্যবস্থা গ্রহণ করে না। কেন করে না? প্রথম কথা হচ্ছে যে আমরা এটা স্লোগান হিসেবে বলি। আমরা এই ডিটেল এটাতে এক্সামিন করা, পৃথিবীতে কি ধরনের নির্বাচন পদ্ধতি আছে, কোন দেশ কিভাবে নির্বাচন করে। আজকের বর্তমান পৃথিবীতে এই বাংলাদেশ এবং ব্রিটিশের কয়েকটা উপনিবেশ ছাড়া যে ধরনের ইলেকশন আমরা করি এটা কোথাও হয় না, সমস্ত ইউরোপে হয় না। আপনি যে সমস্ত নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে বেরোয়, সেগুলোতেও হয় না। সর্বত্রই আপনি দেখবেন যে কনসেনসাস পলিটিক্সটাকে তারা অগ্রাধিকার দেয়, কনসেনসাস, এবং সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সব জায়গায় মোরলেস চলে এসছে। ইভেন ব্রিটেন ইজ গ্র্যাজুয়ালি মুভিং টুয়ার্ডস দ্যাট। তো আমরা এটা নিয়ে আলোচনাই করি না। আমরা বলি যে আমাদের নির্বাচন পদ্ধতির সংস্কার করতে হবে, নির্বাচনের
ব্যবস্থাপনা উন্নত করতে হবে। আপনি দেখেন কোনো পলিটিক্যাল পার্টি এর উপরে তাদের কোনো লিটারেচার নাই, তাদের কোনো এক্সামিনেশন নাই, তারা কোনো সেমিনার করে না, তারা কোনো এটার উপরে কোনো রিসার্চ পেপার তৈরি করে না। কিন্তু আমাদের আজকে যদি আমরা এই সহিংসতার রাজনীতি বন্ধ করতে চাই এবং সরকারি দল যে নির্বাচনকে নিজের দিকে টেনে নিয়ে যায় সেটার থেকে যদি বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের দুটো কাজ করতে হবে আমার হাম্বল অপিনিয়ন। এক নম্বর হচ্ছে যে আমাদের এই যে মেজরিটারিয়ান ইলেকশন পদ্ধতি, যেটা যে ওয়ান ম্যান ওয়ান ভোট, এবং 10 জনের মধ্যে একজন যদি 11% ভোট পায়, হি ক্যান উইন, 89% লোক রিমেনিং আনরিপ্রেজেন্টেড, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতেই হবে। দিস ইজ নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট। কিভাবে সম্ভব? সেটা আপনি ইউরোপে যে ইলেকশনটা এখন হচ্ছে, যেটা গত 100 বছর ধরে হচ্ছে, ইট হ্যাজ বিন প্র্যাকটিসড, সেটা হচ্ছে যে আপনি প্রপোর্শনাল ইলেকশনে যান। প্রপোর্শনাল ইলেকশনের অনেকগুলো ফরম্যাট আছে। আমরা যে কোনো একটা ফরম্যাট যেটা আমাদের দেশের জন্য উপযুক্ত মনে করি, আমরা জার্মানির ফরম্যাট নিতে পারি। সেখানে 50% এমপি ইলেক্টেড হন ন্যাশনাল ভোটিংয়ে আর 50% লোকাল ভোটিংয়ে। আমাদের দেশে যেহেতু আমরা লোকাল রিপ্রেজেন্টেশনটা চাই, আমরা এটা মিক্সড প্রপোর্শনালে যেতে পারি। আর একেবারে টোটাল প্রপোর্শনাল যেটা টার্কিতে আছে, ইসরায়েলে আছে, আয়ারল্যান্ডে আছে, সেখানে সমস্ত দেশ হচ্ছে একটা কনস্টিটুয়েন্সি, পলিটিক্যাল পার্টি বেসিস ভোট হয়। এটা আমাদের দেশের জন্য আমার অপিনিয়ন হচ্ছে যে সুটেবল হবে না। আমরা জার্মানির পদ্ধতিতে যেতে পারি, মিক্সড প্রপোর্শন, অথবা জাপানের মতো আমরা 100টা আসন আপনার ন্যাশনাল রেখে বাকিগুলো আমরা মেজরিটারিয়ানে দিতে পারি। দেয়ার আর মেনি ভেরিয়েশনস। আমাদের তো স্টাডিতে যেতে হবে, ডিবেটে যেতে হবে, বিতর্কে যেতে হবে, সেখান থেকে আমাদের দেশের মতো যেটা আমরা নিতে পারি। এটা তো সিস্টেমের কথা বললেন, যদি ইলেকশন কমিশনকেও শক্তিশালী করা যেত একটি বর্তমান যে ব্যবস্থা চালু আছে সেটার জন্য, সেটা তো করা হচ্ছে না। এই ব্যবস্থাতে আপনি এরকমই হবে, কারণ এখানে আমি কোনো রকমে যদি 11টা ভোট পাই, 10 জনের মধ্যে 11 ভোট পেলে আই ক্যান উইন। আমার কাজ হচ্ছে ভোট জোগাড় করা, যেভাবে পারি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কিনে, ভয় দেখিয়ে, বা অন্যের প্রার্থীদেরকে আসতে না দিয়ে, ভোটারদের আসতে না দিয়ে। এই মেকানিজমে বাংলাদেশে যে আজকে অর্থনৈতিক অবস্থা, যেটা এখানে আপনার মানি মার্কেট যে জায়গায় গেছে, এখানে আপনি কোনো অবস্থাতেই একটা ভালো ইলেকশন করতে পারবেন না এই পদ্ধতিতে। কারণ এই পদ্ধতি হচ্ছে অ্যাডভার্সারি পলিটিক্স। আমি আপনাকে শেষ করে দেবো, আমি একাই জিতব এবং আমি 5 বছর রাজা থাকব। বাট ইন এ কনসোসিয়েশনাল পলিটিক্স, সেখানে আপনিও থাকবেন, আমিও থাকবো, আমরা শেয়ার্ড একটা ইয়েতে রাষ্ট্র চালাবো। সেই কনসেনসাসটার প্র্যাকটিসটা সেখানে হয়। ইটস এ ফিলোসফিক্যাল ডিফারেন্সও আছে দুটোর মধ্যে। সেকেন্ড হচ্ছে যেটা আপনি বলছেন, লেট মি কাম টু দ্যাট, যে এর সঙ্গে পাশাপাশি সেটাও করতে হবে যে ইলেকশন ম্যানেজমেন্ট, আপনার এখানে ম্যানেজমেন্ট এবং পদ্ধতি দুটো আমি ভাগ করে বলছি, যে এখন ম্যানেজমেন্টে আসতে হবে। ইলেকশন কমিশন আমাদের দেশে স্বাধীন নয়। আমরা ইলেকশন কমিশনকে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে একটা সাবঅর্ডিনেট অবস্থায় রেখেছি, যদিও আমরা বলছি যে এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, বাট সেই জায়গার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন করে, এবং নির্বাচনের প্রক্রিয়াটা রাষ্ট্রীয়ভাবে, যেটা আমরা অনেক সময় আলাপ করেছি, যে রাষ্ট্র নির্বাচন পরিচালনা করবে, ব্যক্তিরা নির্বাচনে প্রচারণা ব্যক্তির কোনো প্রয়োজন নাই। রাষ্ট্র তার 5 বছর পর তার প্রতিনিধি নির্বাচন করার জন্য, অনেক দেশেই সেটি এই দৃষ্টান্ত কিন্তু আছে, কিন্তু এটা আমাদের দেশের জন্য বেশি প্রয়োজন। কারণ আমাদের দেশে তা না হলে আপনার একটা সিট কেনা হয় 5 কোটি টাকা দিয়ে, আরও 5 কোটি টাকা আপনি খরচ করবেন, আপনার 10 কোটি টাকা না হলে আজকাল বলে যে ইলেকশনে দাঁড়ানোই যায় না। নো, উই ক্যানট অ্যালাউ দিস ইন দিস কান্ট্রি। এটা কখনোই আপনি সঠিক প্রতিনিধিত্ব পাবেন না। আপনাকে এমন সিস্টেমে যেতে হবে যাতে করে অর্থ ছাড়া ইলেকশন করা যায়। আমরা এটাই আশা করছি। ধন্যবাদ জনাব ফেরদৌস আহমেদ কুরেশি আমাদের সঙ্গে আসার জন্য। আসলে অর্থ ছাড়া একটা ইলেকশন করাটা এখন হয়তো কল্পনা করাও মুশকিল। যেই সর্বশেষ ইলেকশনটি অনুষ্ঠিত হলো, সেখানেও কিন্তু আমরা জানি যারা প্রতিদ্বন্দ্বিতা করলো তাদেরকে, যারা করেননি সেটা অন্য কথা, তাদের কোনো পয়সা লাগেনি। আর যারা করলেন তাদের কিন্তু অনেক অর্থ ব্যয় করেই কাউকে এবার এমপি হতে হয়েছিল। আর দুটি দলের প্রতিদ্বন্দ্বিতা যদি ইলেকশন হয়, সেখানে টাকার ছড়াছড়ি, এই টাকার পরিমাণ কালো না সাদা কেউ দেখেন না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরাও একটা পরিবর্তনের ধারা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। আমরাও মনে করি যে বাংলাদেশটাকে বদল করতে হবে, পরিবর্তন করতে হবে, সেজন্য দরকার ঐক্যমত্য, এবং সেই ঐক্যমত
সবাইকে নিয়ে সকল মতকে লালন করে ধারণ করে বাস্তবতা, দেশের স্বাধীনতা, অখণ্ডতা আমরা এমনভাবে চাই যেখানে এমন কোনো অবস্থা তৈরি হবে না আমরা অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে চাই না। আমরা আমাদের দেশের শান্তি নিয়ে থাকতে চাই। RFL 35 নেট এডিশনের আজকের আয়োজন এই পর্যন্তই। বৃহস্পতিবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।